ভেঙে পড়লো 51টা গ্রাম এই ব্রিজ থেকে জল পায়। এই ব্রিজ এই জলের পাইপ জল সাপ্লাই করতো, কিন্তু 51টা গ্রামে এখনো জল পৌঁছয়নি। ভাবতে পারেন 3 দিন বাদ বাদ জল আসে। মলয় ঘটক বাবু শুনতে পাচ্ছেন, বিধান উপাধ্যায় বাবু শুনতে পাচ্ছেন, 3 দিন বাদ বাদ আপনারা যে পরিবর্তন করেছেন, 3 দিন বাদ বাদ মানুষ জল পায়। ট্যাঙ্কার দিয়েছিলেন, ট্যাঙ্কার, জলের ট্যাঙ্কার। কিন্তু মমতা ব্যানার্জি আপনার সরকার এতটাই দেউলিয়া হয়ে গেছে, আপনাদের খেলা মেলার জন্য টাকা আছে, রেড রোডের কার্নিভালের জন্য টাকা আছে, কিন্তু যারা কন্ট্রাক্টর, যারা ট্যাঙ্কারে করে জল সাপ্লাই করছে, তাদেরকে পেমেন্ট করার টাকা নেই। সেই ট্যাঙ্কার বন্ধ হয়ে গেছে, বন্ধ। এই জন্য পরিবর্তন চাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবাস যোজনার বাড়ি পাঠাচ্ছেন। কাউকে শীত, গ্রীষ্ম, বর্ষায় মাটির বাড়িতে থাকতে হবে না, কিন্তু এখানে যারা তৃণমূলের ঝান্ডা ধরে, হোক না 2তলা 3তলা বাড়ির মালিক, তাও কিন্তু ছাদের ওপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন, গরিব মানুষ পাবে না। শৌচালয়, বাথরুম নেই, রাস্তা নেই, রাস্তার পাশে ড্রেনও নেই। বাহ! জল যে বললাম, পুকুরে কাপড় কাচা হচ্ছে, বাসন ধুচ্ছে, গরু ছাগল জল খাচ্ছে, গরু ছাগল মরে গেলে সেই পুকুরে তাদের ডেড বডি ভাসছে, সেই জল মানুষকে দেওয়া হচ্ছে। বাহ! আর মমতা ব্যানার্জি আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হয়েছে, তো ডবল ডবল চাকরি পেয়েছেন তো? সবাই পেয়েছেন ডবল ডবল চাকরি? মমতা ব্যানার্জি আপনি ডবল ডবল চাকরিও দিতে পারলেন না। আর যারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা, আমাদের পরিবারের সন্তানরা যারা যোগ্য, যারা চাকরি পেল, সেই 2016 যোগ্যদের নতুন শিক্ষক শিক্ষার্থীর সাথে মারামারি লাগিয়ে দিলেন, গুলিয়ে দিলেন, কেউ চাকরি পেল না। চাকরিগুলো চুরি করা হলো, যাদের যোগ্য, যাদের চাকরি পাওয়ার কথা ছিল, তাদের চাকরি চলে গেল। আর যারা অযোগ্য, তাদের পিছনের দরজা দিয়ে আবার করে পরীক্ষায় বসার আপনি সুযোগ করে দিলেন। পরিবর্তন এই জন্য দরকার, পরিবর্তন এই জন্য দরকার নেই যে মমতা ব্যানার্জি আপনি 1000 টাকা বা 1200 টাকার লক্ষ্মীর ভান্ডার দেন, আমরা কিন্তু 3000 টাকা দেব, 3000 টাকা। কিন্তু তার জন্য পরিবর্তনের দরকার নেই। পরিবর্তনের দরকার, কারণ আজকেও জানেন কাকদ্বীপে একটা ছোট্ট 15 বছরের মেয়ে, ছোট্ট 15 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করেছিল এক যুবক, এবং আজকে সেই 15 বছরের মেয়েকে ভয় দেখিয়েছিল, এই তুই যদি বাড়ির ওই দাদু দিদাকে বলিস সে দাদু দিদার কাছে মানুষ হয়েছে, তাহলে কিন্তু দাদু দিদাকে মেরে দেব। মেয়েটি ভয়ে কিছু বলেনি। আজকে সেই 15 বছরের মেয়ের না একটা ছোট্ট কন্যা সন্তান জন্মেছে। মমতা ব্যানার্জি আপনি মহিলাদের সুরক্ষা দেননি, আপনি আমাদের সম্মান দেননি। আজকে আমাদের যদি ধর্ষণ হয়, আপনি বলেন আমাদের চারিত্রিক দোষ, আমাদের চারিত্রিক দোষ। ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা, প্রেম ছিল, পেটে বাচ্চা ছিল। তাই পরিবর্তন এই জন্য দরকার, পরিবর্তন দরকার, কারণ আমাদের সন্তানরা আমরা বাইরে চলে যাক, পশ্চিমবঙ্গের বাইরে আমরা চাই না, আমরা চাই সবাই ফিরে আসুক, সবাই ফিরে আসবেন। কারণ 2026-এ সরকার হবার পর, ভারতীয় জনতা পার্টির উন্নয়নের সরকার হবার পর সবার জন্য চাকরি হবে, সবার যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। কৃষকরা তাদের ফসলের দাম পাবেন, মহিলারা সম্মান পাবেন, সুরক্ষা পাবেন, জল পাবেন, বাড়ি পাবেন, রাস্তা হবে, রাস্তার পাশে ড্রেন হবে, লাইট হবে। আর সব থেকে কি জানেন কেন পরিবর্তন দরকার? কারণ বাঙালি সবসময় মাথা উঁচু করে বাঁচতে চেয়েছে,
মাথা উঁচু করে আমরা বেঁচেছি। আজকে স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে আজকে কত মহিলা কত পুরুষ তারা প্রাণ দিয়েছিল এই স্বাধীনতা পাওয়ার জন্য। আজকে 2026 কিন্তু আরেক স্বাধীনতার লড়াই, বাংলার বাঙালির স্বাধীনতার লড়াই। এই পরিবর্তন হবে তো? হবে তো পরিবর্তন? 2026-এ হবে তো? আজ সব রকমের লড়াই দেওয়ার জন্য প্রস্তুত তো আপনারা? তাই আজকে এই মঞ্চ থেকে, এইখান থেকে মাননীয় রাজ্য সভাপতির সামনে আসুন, আমরা প্রতিজ্ঞা করি, আমরা অঙ্গীকারবদ্ধ হই যে 2026 আসানসোল জেলায় পরিবর্তন আসবে, সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এমন এক সরকার আসবে, ভারতীয় জনতা পার্টির সরকার, যে সব সম্প্রদায়ের মানুষ, বড়লোক হোক, মধ্যবিত্ত হোক, গরিব হোক, সবার জন্য সুযোগ খুলে দেবে মাথা উঁচু করে বাঁচার। কথা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতার জয় হোক। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আসানসোল দক্ষিণের বিধায়িকা মাননীয় শ্রী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে, যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। সেই ব্যক্তি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা সাংসদ, প্রখর বক্তা মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই করতালি সহযোগে শ্রমিকটাকে স্বাগত জানান এই আসানসোলের আজকের পরিবর্তন সংকল্প সভায়। আমাদের পূর্ববর্তী বক্তা অগ্নিদি বলেছেন পরিবর্তন হবে তো? আমরা এখানে উপস্থিত হাজার হাজার বিজেপির কার্যকর্তারা কি মনে করি তো পরিবর্তন হবে? শ্রমিকরা বলেছেন বিভিন্ন সভায় পরিবর্তন দেওয়ালে লেখা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আমি আজকের এই সভায় উপস্থিত আমাদের সকলের প্রিয় প্রধান বক্তা মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ জানাবো। এই জেলার যুব টিম অমিতাভ গড়াই, সৈকত হাজরা, মাফ করবেন, প্রথম আমাদের সকলের প্রিয় জেলা সভাপতি বরণ করে নিয়েছেন মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। সবাই করতালি দেন একসঙ্গে। ভারত মাতা কি, ভারত মাতা কি। এরপর আমাদের যুবক ভাইরা অমিতাভ, সৈকত, অভিক সহ সবাই মালা দিয়ে মাননীয় রাজ্য সভাপতিকে স্বাগত জানাবেন। আস্তে ধীরে 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 ভাই, মঞ্চটা সবাই একসঙ্গে হাততালি দিয়ে ভারত মাতা কে, ভারত মাতা কে। শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। চলে আসুন, সবাই চলে আসুন, মঞ্চটা ছেড়ে দিন। এবারে জেলা পদাধিকারী যারা আছেন আমাদের অভয় বার্নওয়াল, আশা শর্মা, শম্পা রায় যারা আছেন তাদেরকে বলবো মাননীয় রাজ্য সভাপতিকে সম্মান প্রদান করার জন্য। সমস্ত ভাইদেরকে অনুরোধ করছি মঞ্চ এদিকে চলে আসুন। যুবক ভাইদেরকে বলছি, ভাইরা মঞ্চটা একটু খালি করে দেবেন।
মঞ্চটা খালি করে দেবেন প্লিজ ভাইরা, যাদের হয়ে যাচ্ছে মঞ্চটা খালি করে দেবেন। আমাদের জেলা নেত্রী যারা আছেন চলে যান, সবাই মিলে একসঙ্গে জয় শ্রীরাম, বনবাসী আমার রামচন্দ্র কি জয়, জয় শ্রীরাম, জয় মা কালী, জয় মা কালী। যাদের হয়ে যাচ্ছে মঞ্চটা একটু খালি করে দেবেন। আমাদের রাজ্য কমিটির সদস্য মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয়কে বলল মাননীয় রাজ্য সভাপতিকে সম্মান প্রদান করার জন্য। কৃষ্ণেন্দু দা, সবাই মিলে একসঙ্গে ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আমরা বাংলা বাঁচানোর জন্য এই পরিবর্তন সংকল্প সভা। কার হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে? কার হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে? সবাই বলবেন বাংলা বাঁচাও, মমতা হটাও, সবাই সঙ্গে মমতা হটাও, মমতা হটাও। ধন্যবাদ। বাজনাটা বন্ধ করে দাও, বাজনাটা বন্ধ করো ভাই। অনেক অনেক ধন্যবাদ। এরপর যাকে ডেকে নেব, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির আসানসোল সাংগঠনিক জেলা নতুন উদ্যমে লড়াই করছে, তৃণমূলের সঙ্গে আপোষহীন চোখে চোখ রেখে লড়াই করছে, সেই এই জেলার অভিভাবক ভারতীয় জনতা পার্টির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় শ্রী দেবতনু ভট্টাচার্য মহাশয়। দেবতনুদাকে সবাই করতালি সহযোগে স্বাগত জানান। আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। সাথে আছেন আমাদের রাজ্য নেতা সঞ্জয় সিং। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, অগ্নিমিত্রাদি, রাজ্য নেতা কৃষ্ণেন্দু দা এবং আমাদের এই জেলার বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব। আজকে আমরা সবাই পরিবর্তন সংকল্প সভাতে একত্রিত হয়েছি। এই সভার উদ্দেশ্য 2026-এ বর্তমান যে তৃণমূল সরকার, সেই সরকারের বিসর্জন এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা। এই যে পরিবর্তন, এই পরিবর্তন করার সিদ্ধান্ত সাধারণ মানুষ ইতিমধ্যে নিয়েছে। সাধারণ মানুষ পরিবর্তনের জন্য সংকল্পবদ্ধ। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে কথা বলে তাদের উদ্বুদ্ধ করা এবং তারা যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার জন্য লড়াই করে, নিজের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে ভোটের দিন যাতে তারা নিজের ভোটটা নিজে দেয়। পাশাপাশি আমাদের একটা দায়িত্ব রয়েছে, এসআইআর চলছে, বিএলওরা কাজ করছে, পার্টির বিএলএ2রা কাজ করছে। সাধারণ মানুষকে আমার আহ্বান যে আপনারাও ভোটার তালিকাকে স্বচ্ছ করার জন্য নাগরিক হিসেবে, শুভ বুদ্ধি সম্পন্ন সমাজ সচেতন মানুষ হিসেবে ভুয়ো ভোটার যাতে ভোটার লিস্ট থেকে বাদ যায়
তার জন্য প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করুন। আজকে আমার কথা শোনার জন্য আপনারা আসেননি। আমি শ্রমিক দা উনি আপনাদের সামনে বিষয় রাখবেন, সেজন্য আমি আমার কথা বাড়াবো না। শুধুমাত্র একটা কথা আপনাদের কাছ থেকে আমি আদায় করে নিতে চাই। পরিবর্তন হবে, পরিবর্তন হবে। আমরা জিতব, আমরা জিতব। 7-7 2026 তৃণমূল ফিনিশ। 2026 ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য মহাশয়কে। এরপর যে সময়ের অপেক্ষা ছিল আমাদের সেই যোগদান পর্ব আর কাল বিলম্ব নয়। এরপর যার কথা শুনবো আমাদের সকলের প্রিয় রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ প্রখর বক্তা মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। সবাই মিলে শ্রমিকটাকে করতালি সহযোগে আজকের এই মঞ্চে স্বাগত জানান। আজকের এই সভায় উপস্থিত প্রিয় সভাপতি শ্রী দেবতনু ভট্টাচার্য, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী এবং বর্তমানের বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, শ্রীমতী অগ্নিমিত্রা পাল, শ্রী নির্মল কর্মকার, শ্রী পবন সিং, শ্রী প্রশান্ত চক্রবর্তী, শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি, শ্রী শুভাপতি সিং, শঙ্কর চৌধুরী, দিলীপ রায় এবং দীর্ঘদিন এবং বেশ কিছুদিন নিষ্ক্রিয় থাকবার পরে যিনি আবার সক্রিয় হবার আশ্বাস দিয়েছেন এবং সক্রিয় হয়েছেন, শ্রীকৃষ্ণ প্রসাদ, আজকে আমাদের দলে নতুন করে যোগদান করছেন আনন্দ গোপাল মুখার্জি, পেশায় অ্যাডভোকেট। এছাড়াও বারাবণী থেকে সুজিত মণ্ডলের নেতৃত্বে আরো অনেক বিজেপি কর্মীরা এখানে যোগদান করবেন। মঞ্চে যারা উপস্থিত আছেন সমস্ত পদাধিকারী, আমার সহকর্মী বন্ধুগণ, প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছে। এক বিশেষ রাজনৈতিক যুগ সন্ধিক্ষণে আমরা আপনাদের কাছে এসেছি নতুন করে কোনো কথা বলবার জন্য নয়। এই পরিবর্তন সংকল্প যাত্রা এর অর্থ কি? আমরা ব্যবস্থার পরিবর্তন করতে চাই। ব্যবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে অবস্থার পরিবর্তন করতে হবে। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সিপিআইএম স্লোগান দিত যে বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, সিপিআইএম এর বিকল্প উন্নততর সিপিআইএম। আগামী 100 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব নয়। যারা দীর্ঘদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছেন
এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলেছিলেন দিদি থেকে দিদিমা হয়ে যাবেন, কিন্তু ক্ষমতার পট পরিবর্তন করতে পারবে না। যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেন পশ্চিমবঙ্গের মাটি শ্রীরামকৃষ্ণের মাটি, যত মত তত পথের মাটি, এই মাটিতে বিভাজনের কোনো জায়গা নেই, সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। তাই মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই। আগামী 100 বছরের মধ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের মাটিতে নেই। আমরা একটা প্রান্তিক শক্তি ছিলাম, পরাজয় নিশ্চিত জেনেও আমরা দিনের পর দিন এই বর্ধমান জেলার মাটিতে দাঁড়িয়ে আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চলে মানুষকে বলেছিলাম যে আমরা চলে যেতে আসিনি, আমরা থাকতে এসেছি। আমরা এ রাজ্যের রাজনীতির গতিমুখের পরিবর্তন করতে এসেছি। কিছু মানুষ আমাদের বিশ্বাস করেছিলেন, কিছু গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রতিনিধিত্ব ছিল, বিক্ষিপ্তভাবে আমাদের দু একজন কাউন্সিলর জয়ী হয়েছিলেন, কিন্তু আমরা সেরকম দাগ কাটতে পারিনি। কিন্তু ভারতবর্ষে একটা পরিবর্তন এলো 2014 সালে। সেই পরিবর্তন দেশের পরিবর্তন। 2011 সালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তার নাম শ্রীমতী মমতা ব্যানার্জি। যিনি মানুষের সামনে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন আমি কিছু করতে পারি বা না পারি, আমি বাংলার মানুষকে ভয়মুক্ত করে দেব, কোনো বাইক বাহিনী থাকবে না, ধান কাপড় বিতরণ থাকবে না, বুথ জ্যাম নয়, সায়েন্টিফিক রিগিং নয়, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বহুত্ববাদী সমাজে মানুষ শ্বাস নিতে পারবে, মানুষ নিজের মতো করে কথা বলতে পারবে, প্রতিবাদ করতে পারবে। সেদিন বহু মানুষ ছিলেন যারা ট্র্যাডিশনাল বিজেপি ভোটার, তারাও সেদিন পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে হয়তো আমাদের চাঁদা দিয়েছিলেন নির্বাচনে, কিন্তু ভোট দিয়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একটা হেজিমনির অবসান দেখেছিল পশ্চিমবঙ্গের মানুষ, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারাই এখন গান গাইছেন, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। আজকে পাল্টে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, 40,000 বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না, শিক্ষাঙ্গনকে সম্পূর্ণভাবে সংঘর্ষ মুক্ত করে দেওয়া যাবে না। তারাও সেদিন ভোট দিয়েছিলেন, কারণ তারা পরিবর্তন চেয়েছিলেন। আমরা পরিবর্তন চাইতে আপনাদের কাছে আসিনি, আমরা এসেছি এই তৃণমূল নামক অভিশাপের বিসর্জন চাইতে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পরিবর্তন হবে ব্যবস্থার, আর পরিবর্তন হয়ে যাবে পশ্চিমবঙ্গের মানুষের সাম্প্রতিক অবস্থার। একটা রাজনৈতিক দল জীবনের প্রত্যেকটি পদক্ষেপকে বাজেয়াপ্ত করেছে। একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস রাখে না। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো রাইট টু ডিসেন্ট। আমি প্রতিবাদ করব, আমি আমার মতো করে কথা বলবো, আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে। আমি সরকারের আনা বিলে আমি বক্তব্য রাখবো, আমি তার চুলচেরা বিশ্লেষণ করব, আমি পথ অবরোধ করব, ধর্ণা দেব, বন্ধ করব, মিটিং করব, মিছিল করব। এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। সেজন্য মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রের জায়গা হচ্ছে বিরোধী দলনেতা। আর আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে একটা সভা করতে গেলে হাইকোর্টের দরজায় গিয়ে কড়া নাড়তে হয়, একটা মিছিল করতে গেলে পুলিশ তাকে বাধা দেয়, কারণ তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না।
নির্বাচনটা তৃণমূলের কাছে কোনো চয়েস নয়, নির্বাচন হলো তৃণমূল কংগ্রেসের কাছে একটা কম্পালশন। পরিস্থিতির বাধ্যবাধকতায় তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ ক্যাবিনেট মিনিস্টার ছাত্র নেতা, যারা যৌবনকালে ছাত্র পরিষদ করেছেন। এই ছাত্র নেতারা ক্ষমতায় এসে যখন মন্ত্রী হয়েছেন, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে সর্বাধিক সমবায় আছে, সমবায় নির্বাচন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ। বিভিন্ন সময় কলেজের ক্যাম্পাসে মানুষ আক্রান্ত হচ্ছেন। রাজ্যের একজন বিদগ্ধ প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি তৃণমূল কংগ্রেসের উত্থান পতনকে দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছেন, তিনি কলকাতাকে চেনেন, তৃণমূলকে জানেন, কলেজের ক্যাম্পাসের স্পন্দনকে যিনি অনুভব করতে পারেন, যিনি কলকাতায় তৃণমূল কংগ্রেসের মঞ্চ বেঁধেছিলেন, খাবারের প্যাকেট সাপ্লাই করেছিলেন, কলকাতা সহ বিভিন্ন জায়গায় মঞ্চ বাঁধার দায়িত্বে যিনি ছিলেন, সেই মদন মিত্র বিবৃতি দিচ্ছেন যে ওই মেয়েটির, মানে আপনার দক্ষিণ কলকাতার ল কলেজের মেয়েটির সন্ধ্যাবেলা কলেজ ক্যাম্পাসে যাওয়া উচিত হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতি থেকে মনে হচ্ছে রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই। টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার। টোটাল অ্যানার্কি। শাসকের আইন প্রতিষ্ঠিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মানুষ তার গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছে এ রাজ্যে। পঞ্চায়েত নির্বাচন, সিপিআইএম এর সমস্ত আগ্রাসন, সমস্ত অত্যাচারকে ভুলিয়ে দিল তৃণমূল কংগ্রেস। একজন নির্বাচন কমিশনারকে নিয়ে এসছে রাজ্য নির্বাচন কমিশনার। ভালো করে ওর মুখটার কথা চিন্তা করুন, ভালো করে ভাবুন। মানুষ অনেকে ভুলে গেছেন, একবার তার মুখটার কথা ভাবুন। ওই ডাইস কোনোদিন কুমোরটুলির ওষুধ ছাড়া আর কারোর হতে পারে না। আরে মহিলাদের সমস্ত ভোটাধিকার কেড়ে নিলেন। একটার পর একটা বিজেপির জেলা পরিষদের মহিলা প্রার্থী জয়ী হয়েছেন। একটার সময় গণনা শেষ, রাত্রি 1টার সময় সার্টিফিকেট দিচ্ছেন পুনর্গণনা করে যে তিনি পরাজিত হয়েছেন। মহিলাদের প্রতিনিয়ত অপমান করা হচ্ছে পশ্চিমবঙ্গে। বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহিলারা আছেন কারণ তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। একজন মহিলার সত্তাকে, তার ভোটাধিকারকে, তার রাজনৈতিক বোধকে, তার সামাজিক চিন্তাকে, তার দায় দায়িত্বকে একটা মানুষ 1200 টাকায় কিনে নিতে পারে, এ কথা যারা উচ্চারণ করছেন তারা মহিলাদের অপমান করছেন। আরে এই বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, এই চরম লুঠের মধ্যে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের এই সীমাহীন সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়েও, বিএলওদের দিয়ে ব্যাপক কারচুপি করার পরেও 11,000-এর বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়ী হয়েছি। আমরা বহু জায়গায় তাও আমরা পঞ্চায়েত গড়তে পারিনি। দুটো জেলা পরিষদকে সম্পূর্ণভাবে গণনার কারচুপিতে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। 2021 সালের নির্বাচনের পর বহু মানুষের আমরা সন্ত্রাস দেখেছি। 2021 সালের নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। 2021 সালের নির্বাচনের পর 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন আমরা তৃণমূলের গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছি। এই পরিস্থিতিতে আজকে পশ্চিমবঙ্গে বিজেপি আছে। যারা মনে করেছিলেন বিজেপির রক্ত ঝরিয়ে বিজেপিকে চিরদিনের জন্য পশ্চিমবঙ্গের দোকান তুলে দেবেন, তারা ভুল করেছিলেন। ঠিক যেরকম ভুল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতৃকুল মানে কংগ্রেস, যার গর্ভ থেকে তৃণমূল কংগ্রেস নামক অশান্ত শিশুটির জন্ম হয়েছে, তারাও একদিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শরীরের 18খানা হাড় ভেঙে দিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছিলেন। সেই অমিত শাহ ফিরে আসছেন আবার পশ্চিমবাংলায়। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র হবে বিজেপির সরকার। নিশ্চিন্তে থাকুন, তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, তৃণমূলকে কেউ রক্ষা করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্যারাট্রুপের পলিটিশিয়ান নন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, যে অতীত সংঘর্ষের, যে অতীত রক্তমাখা, যে অতীত বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সিপিআইএম এর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার অতীত। তিনি সোনার চামচে মুখে নিয়ে জন্মাননি, তিনি কোনো পলিটিক্যাল লিগ্যাসি বহন করা কোনো পরিবার থেকে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মাটি চেনেন, রাজনীতির গন্ধ শুকতে পান। মমতা বন্দ্যোপাধ্যায় টিয়া পাখি না রাখলেও, জ্যোতিষ চর্চা না করলেও, তার কবিতা দিয়ে, তার ছবি দিয়ে, তার মন দিয়ে, তার চেতনা দিয়ে তিনি ভবিষ্যৎকে দেখতে পান। আর তার জন্যই তিনি বারবার মা কালীর কাছে ছুটে যান। একদম পয়লা বৈশাখের দিন সকালবেলায় মা কালী ফাইল নেয়নি, বলেছেন তোমরা যা করেছো এরপরে আমার আর কিছু করার নেই। কালীঘাটের মা কালী এত বড় কালী ভক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো জুতো খুলে পুলিশের ডিজি পর্যন্ত কালী ঠাকুরের ওখানে খিচুড়ি বিতরণ করে। আপনারা যারা সাংবাদিক আছেন, মুখ্যমন্ত্রী খুন্তি নাড়ছেন, ছবি দেখান। কালী ভক্তি আমরা দেখতে পেলাম যে মা কালীকে মাথা কেটে শেষ পর্যন্ত প্রিজন ভ্যানে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে চলে গেল। আজকে দিকে দিকে কালী ঠাকুরের উপর আক্রমণ হচ্ছে। মুখ্যমন্ত্রী দেখলেন না এবার তো শুধু কালী দিয়ে চলবেন, এবার অন্য কিছু চাই। আবার শুনছি এখন নাকি ডুয়ার্সে চলে গেছেন, 700 কোটি টাকার জমি 1 টাকায় দিয়ে দিয়েছেন হিডকোকে। এবার ধরেছেন জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব বলছেন আমি পুরী থেকে যাব না, এটা আমার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী বলছেন আমি তোমায় ছাড়বো না। এই জগন্নাথকে নিয়ে টানাটানি শুরু করেছেন, নিয়ে টেনে নিয়ে চলে এসেছেন পুরীতে। পুরী থেকে ওখানে একটা কি গন্ডগোল হলো, মুখ্যমন্ত্রী গেলেন পুরী থেকে, এখন নিয়ে এসেছেন এই দীঘার পাড়ে। কারণ জগন্নাথ দেবও পরে ভেবে চিন্তে দেখেছেন, আরে যে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করতে পারে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, উনি কথাঞ্জলি লিখেছেন। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছেন, উনি তার গেটের সামনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। জগন্নাথ দেবও ভাবছেন আরে রবীন্দ্রনাথই যখন নিজের এখানে ভয় পেয়ে ঢুকে গুটিয়ে গেছে, আমি ফালতু ঝামেলায় গিয়ে কোনো লাভ নেই, তাই আমি যাই একটু ওনার সঙ্গে। যখন যেতে চেয়েছেন যাই, জগন্নাথ দেব চলে এসেছেন এখানে। প্রথমে বলা হলো কি 200 কোটি টাকা, এই যারা এখানে দাঁড়িয়েছেন আপনাদের টাকা, আমার টাকা, আপনার টাকা, যা আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে সঞ্চয় করেছিলাম, সেই টাকা ব্যয় হচ্ছে ধর্মাচরণের কাজে। করতে পারেন না, তাই নতুন নাম দিলেন কালচারাল সেন্টার। একদিনের মধ্যেই 360 ডিগ্রি ঘুরে গিয়ে জগন্নাথ ধামের আবার হেঁচকি উঠলি হলো কি, এ তো ধাম নিয়ে চলে গেল, এ তো পুরীর পতাকা অন্যদিকে ঘুরিয়ে দেবার কথা বলছে। তাই জগন্নাথ দেব আশ্বস্ত করেছেন আমি তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করব। বিজেপি বারবার বলছিল যে ফিরহাদ হাকিম বাবুঘাটে তোমায় বিসর্জন দেবে, কিন্তু আমি এই পূর্ব মেদিনীপুরের মাটি, যে মাটি দেশপ্রাণ বীরেন শাসমলের মাটি, সতীশ সামন্তর মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, যে মাটি আমাদের প্রথম স্বাধীন জাতীয় সরকারের মাটি, তাম্রলিপ্ত জাতীয় সরকার, যে মাটি পিছামনির মাটি, যেখানে দাঁড়িয়ে মহিলারা গুলিবিদ্ধ হয়েছিলেন, যে মাটি ক্ষুদিরামের মাটি, যে মাটি বিদ্যাসাগরের মাটি, আজকে সেই মাটিকে সাক্ষী রেখে আমি তোমার বিসর্জন এই বঙ্গোপসাগরই দিয়ে চলে যাব। তার জন্য আমি এসেছি পুরীতে। আজকে তৃণমূল চলে যাবে, কারোর কোনো চিন্তা করতে হবে না। এখন এসআইআর বলছেন, এসআইআর আবার কি হতে দেবো না, কে হতে দেবেন না, মুখ্যমন্ত্রী হতে দেবে না। মুখ্যমন্ত্রী বলদিকে নরেন্দ্র মোদী কোনো কথা বললেই মুখ্যমন্ত্রী বিবৃতি দেন, যেন উনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কিন্তু শরীরী ভাষা ভিন্ন রকমের। আর আমাদের মুখ্যমন্ত্রী কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে যে কোনো দিন ঝড় তুলতে পারেন, বলেছেন গোটা দেশকে নাকি হিলিয়ে দেবেন।
আমি জানতে পারছি না পশ্চিমবঙ্গের নিম গাছকে হেলাতে পারবেন কিনা, কিন্তু বলছেন দিল্লি হিলিয়ে দেবেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী লন্ডনে রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের মিটিং করাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী গান্ধীজির অনশন রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে ভেঙে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার। বাপি লাহিড়ী বলে গিয়েছিলেন যে তোমার লেখা গানে এবার আমি সুর দিয়ে গাইব। আজকে সুতরাং সে সাধারণ মুখ্যমন্ত্রী নন, ইনি অসাধারণ। নরেন্দ্র মোদীকে দেখলেই যেন কিরম একটা হয়, কুছ কুছ হতা হ্যায়। উনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন যে হাম কিসি সে কম নেই। বললেন আমি মানবো না। কি মানবেন না? বলছেন আমি সার মানবো না। কেন মানবেন না? অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমাদের হৃদয়টা অতটা বড় নয়, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদের মুখ্যমন্ত্রী সিংহ হৃদয়, আমাদের মুখ্যমন্ত্রীর কবি মন। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ যারা মারা গেছে পশ্চিমবঙ্গে গত 10 বছরে, তারাও তো কারোর ভাই ছিল, তারাও তো কারোর প্রেমিক ছিল, তারাও তো কারোর বাবা ছিল। আজকে তারা কেন বাইরে থাকবে? তাদেরও ভোটার লিস্টে টেনে আনুন। এতদিন আমরা নাটক যাত্রা দেখেছিলাম, বাবা কেন চাকর না, বাবা হলো চাকর। এতদিন না যাত্রা চলতো ছেলে আসামি, বাবা আসামি, ছেলে জজ। তারপরে আমরা যাত্রা শুনলাম কি, যে মা কুমারী মেয়ে চললো শ্বশুর বাড়ি। আজকে সব এসআইআর একাকার হয়ে গেছে। বলছে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, বাবা ভাড়া পাওয়া। এখন নতুন যাত্রাপালা আসছে, শ্বশুর কেন বাবা। ওই সচিন কর্তার গান ছিল না, 6 মাসের এক কি ছিল, 6 মাসের তো 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, আর 11 মাসে 3 মাসে তার 11টি, 9 মাসে তার 11 সন্তান। আমরা ভেবে করব কি? আরে মাত্র 2 বছর আগে 3 ছেলের যে বাবা ছিল, আজকে দেখছি 11 ছেলের বাবা। কোন ফর্ম ফিল আপ চলেছে বিএলওদের কাছে? এ চারিদিকে তামাশা তৈরি করে দিয়েছে এসআইআর এর নামে, কিন্তু তাও মুক্তি পাবে না। তৃণমূল কংগ্রেস যদি মনে করে থাকে বিএলওদের পার্টি অফিসে বসিয়ে রেখে বিএলওদের দিয়ে ফলস ডকুমেন্ট সিস্টেমে আপলোড করিয়ে দিয়ে পঞ্চায়েত অফিস থেকে গোটা এসআইআর ব্যবস্থাকে প্রভাবিত করে, বিএলএদের ভীত সন্ত্রস্ত করে, বিএলএদের গান পয়েন্টে রেখে মহিলা বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা করে গোটা এসআইআর সিস্টেমকে চেঞ্জ করে দেবেন, ভুল করছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। যারা যাবার তারা যাবে, যারা যাবার তারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমি তাদের ভোটার লিস্টে রাখবো। ওরা জগতের মায়া কাটিয়ে গেছে তো কি হয়েছে? ভোটার লিস্টের মায়া কাটাতে পারেনি, কারণ সত্যি ওপরের মানুষদের একটা টান থাকে ভোটার লিস্টের প্রতি। আমার মা আর বাবা দুজনে চলে গেছেন 18 দিনের ব্যবধানে এই কোভিড এর সেকেন্ড ফেজে। আমি বিধাননগরের অধিবাসী ভোট দিতে গিয়েছিলাম সকাল 9টায়। সকাল 9টায় ভোট দিয়ে যখন আমি 6 নম্বর মুরুলের পার্টি অফিসে ছিলাম সারাদিন, সেদিন হঠাৎ শুনতে পেলাম যে আমার বাবাও এসেছিল, মাও এসেছিল, হাতে হাত ধরে এসেছিল, বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে। আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন, ওই একটু আগে অগ্নিমিত্রা বলছিল এসএসসি দিয়ে যে পুরো গুলিয়ে দেবার চেষ্টা করছে, ওরও বাবা আছেন। ওনার বাবা 2008 সালে গত হয়েছেন। আমি জানি না প্রাপ্তর সেই সৌভাগ্য হয়েছে কিনা বাবার সঙ্গে দেখা করার। এতগুলো দমদমের ভোটে হয়তো মাঝে মধ্যে এসে পড়েছে। আবার কিছু মানুষ বলছেন বিজেপি কে দেখা যাচ্ছে না, আমরা তো তৃণমূলকেই দেখতে পাচ্ছি। আরে যাকেই দেখুন, আপনি 3 ছেলের বাবাকে 11 ছেলের বাবা বানিয়ে দিন।
আপনি শাশুড়িকে মা বানিয়ে দিন, শ্বশুরকে বাবা বানিয়ে দিন, তাও কিন্তু এসআইআর হবে, এসআইআর হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ওয়াকফ হতে দেব না, পশ্চিমবঙ্গে কোনো মূল্যে ওয়াকফ আইনকে কার্যকর করতে দেব না। গতকাল কার্যকর করে নিয়েছেন, মেনে নিয়েছেন, বলছেন সিস্টেমে আপলোড করে দাও। মুখ্যমন্ত্রী মানবেন, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী একটি ছোটাছুটি করেন। আর বারবার যখন লোকসভার ভোট আসে উনি দিল্লি চলে যেতে চান আমাদের মায়া কাটিয়ে, বারবার বলেন আমি দিল্লি যাব। আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মানে 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেভাবে নাকি তৃণমূল সব ঠিকঠাক করে দেবে। আর আরো কিছু দল আছে যারা কিছু না পেরে নেমে পড়েছে ময়দানে, তারাও বলছে আমরা এসআইআর মানছি, কিন্তু এই ব্যবস্থা মানছি না, এতে তৃণমূলের সুবিধা হচ্ছে। আপনাদের শিল্পাঞ্চলে লাল পতাকার প্রবল জোর ছিল। আমি কাউকে আক্রমণ করতে এখানে আসিনি। আমার একটাই বক্তব্য সমস্ত বামপন্থী কর্মীদের কাছে, যারা এখনো রাতের অন্ধকারে জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হচ্ছেন, যারা এখনো বলশেভিক রেভলিউশনের কথা ভুলে যেতে পারেননি, যারা এখনো জারিদের অত্যাচারের কথা বিভিন্ন কর্মী বৈঠকে আজকে নিজেদের কর্মীদের বলেন, আমরা বলছি মতাদর্শের কোনো মৃত্যু নেই, মতাদর্শ থেকে যায়, সংগঠন কমে, মানুষ কমে। তাই মতাদর্শকে অন্তত এই নির্বাচনটার জন্য একটু বুকের ভেতর রেখে দিন, হৃদয়ে রেখে দিন। পতাকা ছাড়বেন না, পতাকা নিজের বাড়িতে রাখুন, পতাকা একটু উঁচুতে বাড়িতে রেখে দিন লাল পতাকাকে, কিন্তু এই নির্বাচনে ভোট কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবেন না। এই নির্বাচনে আপনাদের সকলের কাছে দাবি করছি, এই যে কংগ্রেস আর সিপিএম আর তৃণমূলের এখানে এত লড়াই, কংগ্রেস তো বার্তা দিয়েই দিয়েছে, কারণ শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস, যার গর্ভ থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। তৃণমূলের যে কর্মীরা আজকে আক্রমণ করছেন, রণহুঙ্কার দিচ্ছেন, এই মলয়বাবুদের বোঝা উচিত যে যেদিন कांग्रेसের প্রবল গর্ব যন্ত্রণা ट्रिमेंड, क्या उसका पास रुपया नहीं था, क्या उसका पास जुगाड़ नहीं था, आदमी नहीं था, लेकिन एक वोट, सिर्फ एक वोट के लिए उन्होंने अपने सत्ता को विसर्जित नहीं किया। उन्होंने अपने कुर्सी को ठोकर मार के चले गए, लेकिन भारत की लोकतंत्र, भारत की मर्यादा और इस सदन की गरिमा को ऊंचा करके चले गए। আমরা সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি আপনাদের সামনে দাঁড়িয়ে, আমরা সেই রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আজ আসানসোলের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, অতীতে এই অঞ্চলের মানুষ আমাদের অনেক পারিবারিক সংগঠনের আন্দোলনকে সমৃদ্ধ করেছেন, সফল করেছেন। আপনারা এই মাটি থেকে আমাদের প্রার্থীদের নির্বাচিত করেছেন, আমাদের লোকসভার প্রার্থীকে এখান থেকে আপনারা জিতিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন জানি না কহো না প্যার হয় বলে তিনি অন্যদিকে চলে গেছেন, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এরপরেও আমরা দুজনে, আমরা এখানে দুজন বিধায়ক বসে আছেন, ভবিষ্যতে যাকে নিয়ে এসেছিলেন বহিরাগতর রাজনীতি করে আন বান শান বলতে বলতে তিনিও কিন্তু বাজারে নেই। কেউ বাজারে থাকবে না, বিজেপি ছাড়া আসানসোলের কোনো ভবিষ্যৎ নেই, শিল্প সম্ভাবনার আর কোনো স্বপ্ন নেই। যদি বিনিয়োগ চান, যদি বিভিন্ন বন্ধ কারখানার দরজার তালা খুলতে চান, যদি শিল্পাঞ্চলে প্রাণের স্পন্দন চান, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি চান, যদি ঘরের ছেলেকে ঘরে রেখে ভাত খাওয়াতে চান, যদি পরিযায়ী শ্রমিকের স্রোত বর্ধমান থেকে বন্ধ করতে চান, তাহলে এই সরকারের বিসর্জন ছাড়া আপনার সামনে অন্য কোনো রাস্তা খোলা নেই। আমরা আপনাদের কাছে এসেছি এটি নতুন স্বপ্ন নিয়ে। আমরা বলছি পরিবর্তন, কিন্তু আমরা বলছি মানুষের অবস্থার পরিবর্তন, মানুষের ভাবনার পরিবর্তন, পুরো ব্যবস্থার পরিবর্তন। আর পুরো ব্যবস্থার পরিবর্তন দিতে গেলে তৃণমূলের বিসর্জন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। দীর্ঘ পথ হেঁটে আমাদের মুখ্যমন্ত্রী ক্লান্ত, পরিশ্রান্ত, তার বিশ্রামের প্রয়োজন। তার দিকে তাকিয়ে শুধু আমরা বলছি, তোমারও তো শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি, এবার তো আমাদের মুক্তি দাও।
মানুষ মুক্তি চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ বাঁচতে চাইছে, মানুষ কথা বলতে চাইছে, নির্ভয় ভোট দিতে চাইছে, নিজের ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিকের পড়ার বাইরে পাঠিয়ে দিতে চাইছে না। আর সেজন্যই তৃণমূল আঁকড়ে ধরেছে বিভাজনের রাজনীতিকে, আঁকড়ে ধরেছে সাম্প্রদায়িক সংঘর্ষের রাজনীতিকে, দাঙ্গার রাজনীতিকে। এখন শুনছি কে আবার বাবরের মসজিদ তৈরি করছে, কে আবার শুনছি বাবর। তৃণমূল যে বাবরের পার্টি জানা ছিল না, ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে ছিল, ঠিক ছিল। মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে গিয়ে বলে এলেন বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা ধর্ম, এগুলো ঠিক ছিল। কালী জগন্নাথকে নিয়ে টানাটানি করছিলেন, ও পর্যন্তও ঠিক ছিল। আবার বাবরকে টেনে নিচে নামাতে গেলেন কেন? আরে বাবরকে নিচে নামিয়ে এলে কি পশ্চিমবঙ্গের মানুষ ছেড়ে দেবে নাকি? পশ্চিমবঙ্গের মানুষ কি মনে করছে বাবরকে তার বুকের উপরে বসিয়ে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি একদম শান্ত হয়ে বসে থাকবে রাজ্যের মানুষ? এটা হতে পারে না। সারা ভারত রাস্তায় নামবে এই পরাধীনতার বিরুদ্ধে, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, আক্রমণের বিরুদ্ধে। আমরা জাতীয় অস্মিতার স্বার্থে মন্দির মসজিদ লড়াই নয়, শুধু রুটি রুজির লড়াই নয়, ভারতবর্ষের গরিমাকে প্রতিষ্ঠা করবার জন্য যে রাম মন্দির তৈরি হয়েছে তাকে পর্যন্ত চ্যালেঞ্জ জানাচ্ছে মমতা ব্যানার্জি। আর কত কি করবেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস? একটা সরকার এতক্ষণ পর্যন্ত বিক্রি করছিল, এতদিন পর্যন্ত সরকার চাকরি বিক্রি করেছে, কয়লা বিক্রি করেছে, পাথর বিক্রি করেছে, এতদিন পর্যন্ত সরকার লোহা বিক্রি করেছে, 100 দিনের কাজ বিক্রি করেছে, 40,000 শিক্ষকের চাকরি বিক্রি করে দিয়েছে। এখন মৃত মানুষের চোখ উপড়ে সেটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে বারাসাতে। আর কত নিচে নামাবেন পশ্চিমবঙ্গকে? সারা ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানেই দেখবেন পরিযায়ী শ্রমিক। কেন পরিযায়ী শ্রমিক? রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, শিল্প সম্ভাবনার সুযোগ নেই। মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন তৈরি হয়নি, যারা ডেস্টিনেশন বেঙ্গলের কথা বলছেন, তাদের একবার তাদের রিটার্নটা দেখুন কত 9 বছরের, তাদের ব্যালেন্স শিট দেখুন। তারা বিনিয়োগ করছেন ভিন্ন রাজ্যে, কারণ পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনা নেই। এখানে বারেড ল্যান্ডে সরকারের কাছে যে জমি আছে সেখানে আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। এটা শুধু কনস্টিটিউশনাল ক্রাইসিস নয়, টোটাল ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। মানুষ প্রশ্ন করছে রাস্তায় আমাদের, কেন এই সরকারটাকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছেন? আর কিছু মানুষ আবার আগে থেকে ছেড়ে দিয়েছেন, বলছেন দিদি আর মোদি গোটা। আরে আপনি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, কারোর কাছে সামনে আঁচল পেতে ভিক্ষে করে নয়, কারোর হাতে হাত রেখে নয়, মতাদর্শ বিসর্জন দিয়ে নয়, আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টকে ডাইলিউট করে নয়, নিজের শক্তিতে 2 থেকে 303-এ পৌঁছেছে। একটার পর একটা রাজ্য জয় করছে বিজেপি। এই জয় বিজেপির জয় নয়, এই জয় বর্তমান প্রজন্মের জয়, এই জয় পরিবর্তিত দৃষ্টিভঙ্গির জয়, এই জয় আধুনিক পৃথিবী, আধুনিক ভারতবর্ষের জয়, এই জয় নরেন্দ্র মোদীর স্বপ্ন দেখানোর জয়, এই জয় নরেন্দ্র মোদীর স্বপ্ন দেখিয়ে তাকে বাস্তবায়িত করবার শক্তি দেখানোর জয়। তাই হরিয়ানায় কংগ্রেস পরাজিত, বিহারে লালু প্রসাদরা ভুল লুণ্ঠিত। লালু প্রসাদের কাছেও গিয়েছিল তৃণমূল কংগ্রেস, পা ধরে প্রণাম করে এসছে একবার, আরে বাবা আশীর্বাদ দাও। বলছেন আমরা রেশনের চাল খেয়েছি, আমরা আসানসোলের কয়লা খেয়েছি, আমরা ওখানে পাথর খেয়েছি, আমরা তো মোটামুটি শৌচাগার পর্যন্ত খেয়ে নিয়েছি, 100 দিনের কাজ খেয়েছি, আবাস যোজনার ঘর খেয়েছি, কিন্তু পশুর খাদ্য নিয়ে এখনো কিছু করে উঠতে পারিনি। ওটা কি করে হজম করতে হয় সেটা শিখিয়ে দাও। লালু গেছে, বিহারের মানুষ জঙ্গল রাজকে ফিরিয়ে আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ মহা জঙ্গল রাজের বিসর্জন দিয়ে দেবে। মহা জঙ্গল রাজ পশ্চিমবঙ্গের থেকে আমাদের মুক্তি চাই। এই মুক্তির পথ আপনাদের খুঁজতে হবে।
তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস যাবে, কারণ মা দুর্গাও খেপে আছে অনেকদিন ধরে। এরপরে কবে দুর্গা আসবে তবে তো মানে তাকেও চিন্তা ভাবনা করে আসতে হবে, ওটাও ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। এতদিন পর্যন্ত আমরা জানতাম কি বিসর্জন কবে হবে সেটা আমাদের পঞ্জিকায় ঠিক হবে। তৃণমূল বললে আমরা নতুন পঞ্জিকা বার করে দেবো, তৃণমূলই পঞ্জিকা। এই পঞ্জিকায় হয়তো কোনোদিন বলে দেবে এবার মা দুর্গা ছেলে মেয়েকে নিয়ে আসতে পারবে না কলকাতায়, এবার আমাদের মতো করে আসতে হবে, কারণ জায়গা কম আছে। যেভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছি, যেভাবে রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছি, যেভাবে পুরো ডেমোগ্রাফি বদল করে দিয়েছি, শুধু বাংলার নয়, বাংলার মধ্যে দিয়ে সীমাঞ্চল, বনাঞ্চল, বিহার, ঝাড়খণ্ডকে ধ্বংস করেছি, যেভাবে বাংলার মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের পৌঁছে দিয়েছি, যেভাবে টিনা, মিনা, রুক্মিণী, কি নাম, গীতা, সীতা, বিভিন্ন নামে ছড়িয়েছিল দিল্লির আশেপাশে, বম্বের বিভিন্ন জায়গায়। এসআইআর শুরু হওয়ার পরেই মিনা, তার কি নাম হলো কেউ জানে না, মিনারা সব গায়েব, ওখানে কেউ নেই। একই ঘটনার নাটক তৈরি করেছে এবার বাংলাদেশ সীমান্তে। এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, বুম নিয়ে আছেন, আপনারা তো সকাল থেকেই দেখাচ্ছেন বাংলাদেশ সীমান্তে লোক বসে আছে। কত লোক? বলছে 300। আরে 30 লক্ষ লোক তো আশেপাশে আছে, 3টে জেলার মধ্যে জড়িয়ে সামনে 300 লোককে রেখে দিয়েছে যে সব নাকি বাংলাদেশে ফিরে চলে যাচ্ছে। আরে কেউ কোথাও যাচ্ছে না, সব ভোটার লিস্টের মধ্যে আছে। ওই ভোটার লিস্ট থেকে সরানোর কাজ আপনাদের করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন উনি খোলাখুলি বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো লুকিয়ে কথা বলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চোখে চোখ রেখে কথা বলার রাজনীতি। তিনি সকলের সামনে বলে দিয়েছেন যে মারা গেছে সেও থাকবে, তার বাড়ি যদি এখনো থেকে থাকে ভোটার লিস্টে তার নাম থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, ওপার বাংলা আর এপার বাংলা বলে কিছু নেই। আমরা দুজনেই বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় কবিতা লিখি, বাংলায় স্বপ্ন দেখি। তাই বাঙালি যারা আছে, ওপাশ থেকে যারা এসেছে, তাদের প্রিয় উৎসব ঈদ হলে কি হয়েছে, ওরা আমাদের ভোটার লিস্টে থাকবে। বলে রোহিঙ্গা, আরে রোহিঙ্গা তো মায়ানমার থেকে ওদের তাড়া করেছে, ওরা কোথায় যাবে? আমাদের এত বড় হৃদয়, মুখ্যমন্ত্রীর হৃদয় কিন্তু খুব বড়। মুখ্যমন্ত্রী যাকেই পান কাছে টেনে নেন, বলছেন কেন রোহিঙ্গারা বাইরে থাকবে? ওদের জন্য আমার পশ্চিমবঙ্গ আছে, ওদের জন্য আমার কি যেন শ্রী আছে, শ্রী বিশ্রী চারিদিকে বিভিন্ন রকম ছড়িয়ে আছে না, ঠিক সাথী, শ্রী, এসব মুখ্যমন্ত্রীর যত প্রজেক্ট আছে এখন বাংলাদেশে যাদের ইন্টারভিউ নিচ্ছে প্রত্যেকে নাকি সেগুলো পেয়েছেন। এভাবেই মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। তার এজেন্ডা সাফ। এক ভোটারের নাম 5 জায়গায় থাকবে। আমাদের বিরোধী দলনেতাকে দেখলাম একটা প্রেস কনফারেন্স করতে গিয়ে উনি দেখাচ্ছেন একটি মেয়ের নাম 8 জায়গায় আছে। মানে কি ভালোবাসা! চারিদিকে ভোটার লিস্টের মধ্যে দিয়ে উনি প্রেম বিতরণ করতে 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 চলে যাবেন তৃণমূলের মধ্যে দিয়ে। 8 জায়গায় প্রেম বিতরণ, ভাবা যায়? মানে কি বিশাল কন্ট্রিবিউশন গণতন্ত্রের প্রতি। কতটা আস্থা থাকলে মানুষ 8 জায়গায় নাম তুলতে পারে, সেটা ওরা দেখিয়ে দিয়েছেন। উনি বলছেন ওদের নাম থাকবে, উনি বলছেন রোহিঙ্গাদের নাম থাকবে, বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে, হিন্দু বলে তোমার নাম থাকবে, তোমার সিএ হবে, মুসলমানের কেন নাম থাকবে না? আরে আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। কারণ যারা একদিন এই দেশটাকে অপবিত্র বলেছিল, যারা এই দেশকে দারুল হার্ব বলেছিল, যারা এই দেশকে যুদ্ধভূমি বলেছিল, নাপাক বলেছিল, যারা একদিন কলকাতায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা বলেছিল হাসকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, যারা আসামে দাঁড়িয়ে বলেছিল বাঙালিদের যে সিলেট নিয়েছি গণভোটে, আসাম নেব লাঠির চোটে, আজকে তারা কেন ভারতবর্ষে আসবে? এটা ধর্মশালা নয়। মুখ্যমন্ত্রীর দলের ফিরাদ হাকিম, তিনি আবার দুর্গাপুজো করেন, মানে নামাজি হিন্দু, বিরাট দুর্গাপুজো, হিন্দুদের প্রতিও ভালোবাসা, মুসলমানদের প্রতিও ভালোবাসা। তিনি বলছেন দাওয়াতে ইসলাম। একজনকে অন্তত তুমি করে যাও, একজনের ধর্মটা পরিবর্তন করেই তবেই তোমার জীবন সার্থক হবে। আবার উনিও এখন দোকান খুলেছেন, বিরাট দোকান, বলছে কি বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। মানে কে কখন জন্মেছে ঠিক নেই, 53 বছর বয়সে বার্থ সার্টিফিকেটের খোঁজ কেন রে ভাই?
এ তো নাতি হয়ে যাচ্ছে, নাতির ভোট সার্টিফিকেট আনবার পরিবর্তে দাদু যাচ্ছে সার্টিফিকেট নিয়ে। আমরা তো জানি বার্থ সার্টিফিকেট এর জন্য 53 বছরের লোক কেন যাবে? 53 বছর বয়স, 55 বছর বয়স, বার্থ সার্টিফিকেট কেন? আমি নয় বিয়ে থা করিনি, আমি মানে আপনাদের জনসংখ্যায় কোনো বৃদ্ধিতে সাহায্য করিনি, কিন্তু আমার বয়সী কোনো লোক, এই জিতেন তেওয়ারির বয়সের কোনো লোক, আমাদের যদি এখানে এই যে ডাক্তারবাবু বসে আছেন আমাদের বিধায়ক, ওর বয়সী লোক যদি আজকে বার্থ সার্টিফিকেট খোঁজ করে তো নাতির করবে, নিজের কেন? তাহলে নাতি হলো বাবা। আরেকটা নতুন যাত্রাপালা পশ্চিমবঙ্গের নাটকে। আজকে আবার তিনি দোকান খুলে দিয়েছেন, বলে এসো বার্থ সার্টিফিকেট নাও, চলে যাও। এই যে তামাশা চলেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, না হলে আপনারা এখানে থাকবেন না। বাংলাদেশ দেখেছেন তো, বাংলাদেশে প্রথম গুলি কে খেয়েছে? রাজনৈতিক কর্মী, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের নেতা, যিনি হাসিনার সঙ্গেও ছিলেন না, যিনি খালেদার সঙ্গেও ছিলেন না। তার একমাত্র অপরাধ হলো তার পদবি যেটা আছে, সেই পদবিটা হিন্দুর পদবি, সেই জন্য প্রথমেই গুলি। অর্থাৎ ওখানে ওরা মারছে, এখানেও ঢুকে ওরা মারবে। এটা চলতে পারে না, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনি যদি কানাডা থেকে জার্মানি পর্যন্ত দেখেন, আপনি যদি ইউএসএ থেকে লন্ডন পর্যন্ত দেখেন, আপনি যদি যে কোনো আফ্রিকার দেশ থেকে শুরু করে, আপনি শুধু ফ্রান্স থেকে শুরু করে সর্বত্র যদি ঘুরে যান, তাহলে অনুপ্রবেশ একটা সমস্যা, radicalization একটা সমস্যা, and which is curse to human civilization, which is cancer to human civilization, রোগ to human civilization। আমাদের মুক্তি চাই, এর থেকে আমাদের মুক্তি পেতে হবে, আর না হলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন এসআইআর বিজেপি কথায়, আমি তাদের জন্য বলছি। কেউ বলছেন ভোট চুরি বন্ধ করো। লালুর ছেলে কি করেছে? ঘুমিয়ে পড়েছে। লালু প্রসাদ যাদবের ছেলে, বাবা ছেলে একসঙ্গে এখন বিশ্রাম নেবে কিছুদিন পাটনায়। আর আমাদের তো এরা খালি কংগ্রেস, এটা কোনো পার্টি নয়, এখন শতাব্দী প্রাচীন পার্টি, মহাত্মা গান্ধীর পার্টি, নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্টি, লাল বাহাদুর শাস্ত্রীর পার্টি, সর্দার বল্লভভাই প্যাটেলের পার্টি। সেই পার্টি কি করলো? অধীর চৌধুরীকে হালকা করে একটা অনুরাগের ছোঁয়া দিয়ে সাইড করে দিয়ে আরেকজনকে সামনে নিয়ে বসে পড়লো, হাতে খুঞ্জুনি দিয়ে দিয়েছে যে তৃণমূল যখন গান গাইবে, মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবেন, মুখ্যমন্ত্রী যদি কোনোদিন সেতার বাজাতে শুরু করেন, তোমরা পাশে বসে আস্তে আস্তে করে খুঞ্জুনি বাজাবে, বলবেন মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাই ঠিক, কংগ্রেস পার্টিটাকে যিনি তুলে দিয়েছেন, তুলে ভালো করেছেন, মানে সেটাই খুঞ্জুনি বাজবে। আর এখানে আবার কংগ্রেস, সিপিএম তারা নেমে পড়েছে ময়দানে। ওরাও দেখি ঢুকে বলে এসআইআর এর নামে বিভাজন। আর দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে সিপিএম কংগ্রেসকে দেখলেই, এখানের বাঙালি যেগুলো সিপিএম আছে তারা কিন্তু তৃণমূলকে দেখলে ওখানে ডাকছে, এই এদিকে এসো, রাগ করেছো? হ্যাঁ, এরকম করে না, এসো না। কতদিন চলবে এই রাজনীতি? এই রাজনীতি মানুষ ধরে ফেলেছে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছেন দিদি মোদি গোটা, আর দিল্লিতে চলে গিয়ে বক্তৃতা করছেন, দিল্লিতে গিয়ে বলছেন ইডি সিবিআই এর এই অতি তৎপরতার বিরুদ্ধে, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজনীতি করবার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, সংঘবদ্ধভাবে পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। এই রাজনীতির অবসান চাই। কংগ্রেস তো এখানে নেই, এখানে যেটা আছে গুটি কয়েক সিপিআইএম আছে, তাদের আমরা করজোরে নিবেদন করছি যে যারা 34 বছরের ক্ষমতার অমৃত রস পান করেননি, 34 বছর ক্ষমতায় থাকবার পরেও যাদের পারিবারিক অবস্থার উন্নতি হয়নি, যারা 34টা প্লট কিনতে পারেননি, আজকে তারা চিন্তা করুন। তাদের কাছে আমাদের আবেদন, এগিয়ে আসুন, এই সরকারটাকে বদলে দিন। কারণ এই সরকারটা কোনো সরকার নয়। আপনি, আমার এটা বিশ্বাস, আমি ভুল করতে পারি, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী, আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত, কিন্তু আমি একটি কথা বলছি যে তৃণমূল নামক রাজনৈতিক দলটা যারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় দীর্ঘদিন আছে, তৃণমূলকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেটা নিয়ে কিন্তু দীর্ঘ গবেষণা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারাও পিএইচডি পাবে। তাই আমাদের মুখ্যমন্ত্রীর সম্পর্কে আমাদের বলার কিছু নেই।
ওনার হৃদয় বড়, উনি ওদের নিয়ে আসবেন। আমরা ছোট হৃদয়ের মানুষ, চিকেন হার্টেড ম্যান, আমরা ভয় পাই। আমরা বলছি এদের চলবে না, কারণ এরা যা যা করেছে, জার্মানিতে করেছে, ফ্রান্সে করেছে, ব্রিটেনে করেছে, এখন আমেরিকায় হুমকি দিয়েছে, কানাডাকে পদানত প্রায় করে ফেলেছে। আর পাশের রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন। আর একটি বার্তা আমরা দিতে চাই দলের পক্ষ থেকে, আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। কোনো জাতীয়তাবাদী মুসলমান যারা ভারতবর্ষের দুঃখ পান, যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা সামাজিক বহুত্ববাদে বিশ্বাস করেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। যারা এস ওয়াজেদ আলীর কথা স্মরণ রাখেন, যারা কাজী নজরুল ইসলামের দিকে তাকিয়ে দেখেন যে রামের কথা লিখতে, দুর্গার কথা বলতে কিংবা শ্যামা সঙ্গীত লিখতে তাকে কোনো জায়গায় বাধা পেতে হয়নি সমাজের মধ্যে। আপনারা যদি সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজের পংক্তিতে দাঁড়ান, এপিজে আব্দুল কালামের পংক্তিতে দাঁড়ান, গীতা পড়তে তার কোনোদিন অসুবিধা হয়নি, গ্রন্থটিকে তিনি অপবিত্র বলেননি। আপনারা এপিজে আব্দুল কালামের লাইনে দাঁড়াবেন না, আপনারা ওই কি যেন আছে নাম একটা হচ্ছে কি একজন এসেছে নতুন, সে নাকি বাবরি মসজিদ তৈরি করে বলেছে, এবার করে দেখান না, খালি বলছে, কেউ কিছু করছে না। আরে ভাঙা গড়া যা করার তো আমরা করি। আমরা তো বাবরি মসজিদ ওখানে ধুলিস্যাৎ করে দিয়েছি, প্লেন করে দিয়ে ওখানে আমরা জমি লাগিয়ে দিয়েছি। ভাঙবো গড়বো আমরাই, হিসাব আমরা তৈরি করব। এতদিন পর্যন্ত কংগ্রেস ভারতবর্ষের মানুষকে প্রতারণা করেছে, আর তারপরে যে তৃণমূল কংগ্রেস এসছে, এ তো মানে মারাত্মক। কংগ্রেস একটা জমানা ছিল যখন পুকুর থেকে মাছ চুরি করেছিল, সিপিএম ক্ষমতায় এসে পুকুর শুদ্ধ মাছ দুটোই গায়েব করেছিল। আর এখন তৃণমূল কংগ্রেস পুকুর, মাছ, বাড়ি, গাড়ি যা পেয়েছে তুলে নিয়ে গেছে, চোখ পর্যন্ত আপনার তুলে নিয়ে যাবে। বারাসত হসপিটালে দেখলেন চোখ উপড়ে নিয়ে সেটাকে বিক্রি করছে। এবার এই সরকার আগামী দিনে আপনার কোন কোন শরীরের অঙ্গকে ছিঁড়বে, কোন কোন শরীরের অঙ্গকে বিক্রি করবে, আপনি সেটা নিয়ে এখন থেকে একটু সচেতন হন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, সময়ের অপেক্ষা। বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে, জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই বঙ্গোপসাগরে বিসর্জন। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ। এরপর আমাদের আজকের যোগদান পর্ব, আমাদের সকলের পরিচিত আসানসোলের বিশিষ্ট